পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। অগাস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। বিএনপির এমপির বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার। পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। রাজধানীর বুকে গ্রামের মেঠো পথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলে কাদাযুক্ত সড়ক। অবহেলিত ঢাকা উত্তরের নতুন 18 ওয়ার্ড। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি 65%। নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু। নিহত টিটনের নাম শীর্ষ সন্ত্রাসীর তালিকায় জানালো পুলিশ। হামলাকারীরা পলাতক। এবং বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। কুড়িগ্রামের শিশুসহ নিহত 3, আহত অন্তত 10। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেলে ভর্তি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 33তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম, যা চলবে অন্তত ৪৫ দিন। বিজ্ঞানমন্ত্রীর আশা, অগাস্ট নাগাদ রূপপুরের প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আগামীতেও রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন রোসাটমের মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভিয়া রবিন। ক্যাবিনেট ছিলেন আল মামুন। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে রূপপুরের হাত ধরে গৌরব আর সক্ষমতার নতুন অধ্যায়ে পা রাখল বাংলাদেশ। প্রায় 8.5 বছর আগে পদ্মার ধুধু বালুচরে প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে যে মহানির্মাণযজ্ঞের সূচনা হয়েছিল, বহুমুখী চ্যালেঞ্জ অতিক্রম শেষে এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল এই মেগা প্রকল্পটি। 2023 সালের সেপ্টেম্বরে পারমাণবিক জ্বালানি হিসেবে দেশে এসেছিল যে ইউরেনিয়াম অ্যাসেম্বলি, মঙ্গলবার বিকেলে সেগুলোর প্রবেশ করানো শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে 33তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। প্রকল্প এলাকায় আয়োজিত ফুয়েল লোডিংয়ের আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভেচ্ছা বার্তা দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। আর রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচেভ আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। Наши совместные усилия огромного коллектива привели к сегодняшнему дню, привели к готовности к спуску первого энергоблока. সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে রূপপুরে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আশা, কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, জীবনমান উন্নয়ন আর অর্থনীতি গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখবে এই প্রকল্পটি। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্টআপ, প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জার। পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। 2 ইউনিট মিলে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মিলবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সব ঠিক থাকলে আগস্টে 300 মেগাওয়াট এবং ধাপে ধাপে আগামী বছরের শেষ দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে রূপপুর। জ্বালানি রূপান্তরের যে স্বপ্ন দেখাচ্ছিল রূপপুর, আজ তার অনেকটাই বাস্তব। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে শুরু হলো নতুন অধ্যায়ের। নীতি নির্ধারকরা বলছেন, পুরোদমে উৎপাদনে আসলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাতে দেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রোসাটম মহাপরিচালক। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন কোম্পানি শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দল। দেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্য মন্ত্রী জানান, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানাবে সরকার। তবে এই মুহূর্তে এলএনজি টার্মিনালে বড় বিনিয়োগ চায় বাংলাদেশ। বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের সিংহভাগই সরবরাহ করে মার্কিন দুই শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ও শেভরন। জ্বালানি ঘাটতি মেটাতে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তির আওতায় আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন জ্বালানি কিনবে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত আলোচনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। Chevron provides half of Bangladesh's natural gas supply. Accelerate Energy facilitates the import of an additional third via LNG and wants to bring in more. It and other U.S. companies stand ready to build out more energy infrastructure, including modernizing the grid. Together, U.S. companies already provide over half of Bangladesh's power, but we can do so much more together. তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানায় সরকার। চলমান জ্বালানি বাস্তবতায় এলএনজি টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। US is of special interest to us because that's the largest economy in the world. It is the mightiest country. You don't have to emphasize by saying US over and over again that we need US investment. We do need it because we want it. And the reflection of what we believe and what we want is evident on the current scenario, that a bulk part of our energy supply is dependent on US companies. বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা চাপে ফেলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। Part of our energy supply. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। I think that ন্যায় বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায় শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অর্থের অভাবে কেউ যেন বিচার বঞ্চিত না থাকেন সে বিষয়ে কাজ করছে সরকার। দেশে কারাগারে বন্দী থাকা 30 থেকে 35% জানেন না কী কারণে জেলে আছেন তারা। অর্থের অভাবে থাকা এসব মানুষের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে 1994 সালে সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার মাধ্যমে প্রায় 2 লাখ বিরোধ নিষ্পত্তি করেছেন বিচারকরা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। জুলাই শহীদ এবং তাদের পরিবারকে সরকারি খরচে আইনগত সহায়তা দিবে আমরা শুনে খুবই আনন্দিত। বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। ন্যায় বিচার পাওয়া মানবিক রাষ্ট্রের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অর্থের অভাবে যেন অ্যাক্সেস টু জাস্টিস থেকে কেউ বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে
অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে 2026 সালের সেরা কর্মকর্তা হিসেবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতকে সমর্থন করতে পারে না। বিএনপির এমপি ফজলুর রহমানের এমন বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বলেন ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা করাও অন্যায়। তার বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ করার অনুরোধ জানান বিরোধী দলীয় নেতা। সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন ৭১-এ হাওয়ার সঙ্গে যুদ্ধ হয়নি, রাজাকারদের সঙ্গে যুদ্ধ করেই স্বাধীন হয়েছে দেশ। এবার ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান নিয়ে বক্তব্যে উত্তপ্ত সংসদ। কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান বলেন একটির সঙ্গে আরেকটির তুলনা করা অন্যায়। বলেন মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতকে সমর্থন করতে পারে না। তাকে নিয়ে বিরোধী দলের কটূক্তির প্রতিবাদও জানান। ৫ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। বক্তব্যের মাঝেই বিরোধী দলের বিরোধিতার মুখে বক্তব্য থামিয়ে অধিবেশন শান্ত করতে বক্তব্য রাখেন স্পিকার নিজেই। এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না, শিশুরাও লজ্জা পাবে। ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ অসংসদীয় আখ্যা দিয়ে এক্সপান্স করার অনুরোধ জানান বিরোধী দলের নেতা। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। বিবেচনার আশ্বাস দেন স্পিকার। ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আবারও সরব হয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জাতিকে আলাদা না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন রাজাকারদের সঙ্গে যুদ্ধ করেই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেয়ার আহ্বান জানান পার্থ। তুম হামসে মোহাব্বত করো, হাম বেওয়াফা নেহি করেঙ্গে। না মানে উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। এদিকে জঙ্গি হামলার শঙ্কা নিয়ে প্রশ্নের লিখিত জবাবে সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সব বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হয়নি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও আতঙ্কিত হওয়ার মতো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ নেবে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে উগ্রবাদকে ছাড় দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন উপদেষ্টা। দেশে আবারও আলোচনায় জঙ্গিবাদ। সম্প্রতি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা জানিয়ে সব ইউনিটকে সতর্ক করে পুলিশ সদর দপ্তর। এরই মধ্যে কেপিআই প্রতিষ্ঠানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান ৫ আগস্টের পর শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন ছিল একটি গোষ্ঠীর, কিন্তু গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসায় তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। বাংলাদেশে জঙ্গি আছে। ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। দেশে জঙ্গিবাদ থাকার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন এটি ঝুঁকির পর্যায়ে নেই। কারামুক্ত হয়ে ফের অপরাধে জড়ালে অভিযুক্তদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে।
যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও গণমাধ্যমে ভুল ও অপতথ্য প্রচার হলে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। এই প্রবণতার মানুষদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে জঙ্গি তৎপরতা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গিবাদ ইস্যুকে ব্যবহার করে ফায়দা লুটেছিল আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি আরও জানান, পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। বিউগল বাজিয়ে বরণ করা হয় আমন্ত্রিত অতিথিদের। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় বাহিনীটির ১ বছরের সাফল্য। এছাড়া বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিয়ে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে উল্লেখ করে কোস্টগার্ডে জনবল ঘাটতির কথা জানান মহাপরিচালক। শুরু থেকে সীমিত সম্পদ, জনবল স্বল্পতা ও অভিজ্ঞতার ঘাটতি অতিক্রম করে দেশ সেবার অদম্য প্রত্যয়কে ধারণ করে এ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে। পরে বাহিনীর ১৪ জনকে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। এগুলো আমরা ইউজ টু। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। গ্রাজুয়ালি উইথড্র করা হচ্ছে, খুব শিগগিরই এটা পুরোটাই উইথড্রয়াল হবে। এর আগে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের পশ্চিম পাশে বটতলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীর ২৩ জনের তালিকায় ২ নম্বর আসামি খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। রাজধানীর নিউ মার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে হঠাৎই গুলির শব্দ। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইকে করে দ্রুত পালিয়ে যাচ্ছে ২ জন আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 7:45টার দিকে ওই মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে লক্ষ্য করে খুব কাছ থেকে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ৫ থেকে ৬টি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। ওই লোকটার আরো আমি 2বার দেখছি, 2 জায়গায়। ওই কোনায় দেখছি, এভাবে তাকায়, মুখে মাস্ক পরা। আবার আমি বুঝি কি যে ডিফেন্সের লোক হইতে পারে। যে লোক মরছে ওই লোক রিস্কার থেকে নামছে, আর হুন্ডার থেকে আইসে 2 জন, আইসে একজন গুলি করছে পরে আবার দেখছে ওই লোকটা নিয়ে মারা গেছে, পরে ওই দিকে একটা চলে গেছে। ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, নিহত ব্যক্তি ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীর ২৩ জনের তালিকায় ২ নম্বর আসামি খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। ২০০১ সালে আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী ২৩ জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশ্যে। তো তার 2 নম্বর আসামি ছিল সে। 5 আগস্টের পরে সম্ভবত 13 আগস্টে সে জামিনে মুক্ত হয়। সে পালাই ছিল, লুকাই ছিল। সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড, তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের শালা। ইমনের হাত ধরেই অন্ধকার জগতে পা রেখেছিল টিটন। সম্পর্কে শালা দুলাভাই হলেও জামিনে বের হওয়ার পর দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পুরনো শত্রুতা কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই টার্গেট কিলিং। তবে কারা এই হত্যার পেছনে তা এখনও স্পষ্ট নয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নাগেশ্বরের বাঁশের তল নামক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর সড়কে ভুরুঙ্গামারি থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও 10 জন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন দ্বিগুণেরও বেশি হয়েছে প্রায় 1 দশক আগে। 2017 সালে যুক্ত হয় নতুন 18টি ওয়ার্ড। কিন্তু প্রশ্ন উঠছে, এই সম্প্রসারণ কি পৌঁছেছে উন্নয়নের মূল স্রোতে? রাজধানীর ঝলমলে গুলশান বনানীর ঠিক উল্টো পিঠে এখনও পড়ে আছে কিছু জনপদ, যেখানে শহর নয়, যেন সবাই থেমে থাকা অন্ধকার গ্রাম। মাহাদ ইসলাম ধ্রুব রিপোর্ট। রাজধানীর গুলশান বনানী পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে 1 দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল 1 দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড, বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারো হাঁটু ভাঙে, কারো মাথা ভাঙে। যারা অসুস্থ তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠো পথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে, এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে, সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন, শুনলাম। আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা। কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ছেলেকে বাঁচাতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা। অসীম সাহসিকতায় রক্ষা পেয়েছে 1 বছরের শিশু। একে একে 8টি বগি পার হলেও সন্তানকে বুকে আগলে রাখেন বাবা। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে মঙ্গলবার দুপুরে ঘটে এমন ঘটনা। চলন্ত ট্রেন থেকে হঠাৎই পড়ে যায় 1 বছরের শিশু। ছেলেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকে নিচে ঝাঁপ দেন বাবা। অসীম সাহসিকতায় রক্ষা পেল আদরের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসে তিতাস কমিউটার ট্রেন। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঢাকাগামী যাত্রীরা উঠতে শুরু করেন। নামার সুযোগ পেতে দেরি হয়ে যায় শিশুসহ ওই দম্পতির। ধীরগতিতে ট্রেনটি চলা শুরু করলে হঠাৎই পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধারে চলন্ত ট্রেন থেকে নিচে লাফ দেন বাবা। লাইন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা স্থানে শিশুটিকে আগলে রাখেন। একে একে 8টি বগি পার হওয়ার পর অক্ষত অবস্থায় উদ্ধার হন বাবা ছেলে। ঢুকে গিয়ে বাচ্চাটিকে আগলে রাখে এমন ভাবে যাতে বাচ্চাটি আর উঠতে না পারে এবং নিজেও শক্তভাবে কোলবালিশের মতো বাচ্চাটিকে রাখে। আল্লাহর অশেষ রহমতে এবং এই বাচ্চা যে নিষ্পাপ এর প্রমাণ আমরা যাত্রী, পুলিশ সহ সবাই একটা জ্বলন্ত প্রমাণ আজকে পেয়েছে। ট্রেনে ওঠানামার সময় সতর্ক থাকার পরামর্শ রেল কর্তৃপক্ষের। সময় সংবাদ, ভৈরব। ফেসবুক, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে বিক্রি হচ্ছে তরুণীদের আপত্তিকর ছবি, ভিডিও, যার বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া।
এই চক্রের কয়েকজন গ্রেফতার হলেও এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত ছবি ধারণ এবং ডিভাইস ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। পারতেছিলাম না যে আমি ভাইয়ারে কিভাবে বলবো যে ভাইয়া আমার সাথে এটা হইতেছে বা আব্বু আমার সাথে এটা হইতেছে, আমি বলবোটা কিভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, ধরা যাক তার নাম সাদিয়া, হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার করলেন ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে টেলিগ্রামের একটি গ্রুপে, যে গ্রুপের সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এই ঘটনায় থানায় মামলার পর জানতে পারেন সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিক টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও। আমার অজান্তে আমার ছবিগুলো ওর ফোনে রাখছে। 20-30টার মতো ছবি ছিল ওর কাছে। আমার খালতো বোন বসে দিচ্ছে তোর ছবি, ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ কিছু কর, পুলিশে জানা। আমি তো আমার পরিবারকে অনেক পরে জানাইছি এইসব ব্যাপার, আমি নিজেও জানাইনি, তারা দেখছে ব্যাপারটা, দেখার পর তারা জানছে। আমার তো বলার মতো সাহসই আসছিল না। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সাদিয়ার শান্ত জীবনে নেমে আসে নরকের যন্ত্রণা। বাসায় আমাকে ব্লেম করতেছিল, এখানে আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে একে কথাবার্তা শোনাইতেছিল। না পারতে আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। 2021 থেকে আজকে 26, আমি বেরই হইতে পারতেছি না এই জায়গা থেকে। সময়ের অনুসন্ধান বলছে শুধু ফেসবুক ও টেলিগ্রামে মেয়েদের ব্যক্তিগত ছবি, ভিডিও বিক্রি করা এমন গ্রুপের সংখ্যা শতাধিক। মাসে 400 থেকে 500 টাকা সাবস্ক্রিপশন ফি দিলেই মেলে গ্রুপে প্রবেশের সুযোগ। এরকম আরও অসংখ্য গ্রুপ রয়েছে ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সকল গ্রুপে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েদের গোপন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও। ব্যক্তিগত ছবি ধারণ, ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। পাশাপাশি এ ধরনের ঘটনায় প্রথমেই পরিবার কিংবা বিশ্বস্ত মানুষের সঙ্গে বিষয়টি শেয়ার করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কেউ গিয়ে ভিডিও ওই গ্রুপগুলোতে সেল করে অ্যাডমিনদের কাছে, তারা সেই ভিডিওগুলারে প্রিমিয়াম গ্রুপ নাম করে সাবস্ক্রিপশন ওয়াইজ আবার সেল করে। যে কেউ যদি শিকার হয়, ফার্স্ট তার ফ্যামিলিরে শেয়ার করা উচিত, ফ্যামিলির সবচেয়ে ক্লোজেস্ট মানুষটারে শেয়ার করা উচিত, এবং আমার মনে হয় যে ডিরেক্ট লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। পুলিশ বলছে ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। এসব রোধে নজরদারি জোরদার করা হয়েছে। তারা যতই রকমের ভুয়া সিম কার্ড ইউজ করুক বা ভুয়া আইপি ইউজ করুক, যত কিছুই চেঞ্জ করুক, এটা 2 দিন আগে পরে তাকে আমাদের জালে ধরা পড়তেই হবে এবং তাকে কিন্তু তার শাস্তি পেতেই হবে। অপরাধের শিকার মেয়েদের ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বিএসটিআই সরকারি যে প্রতিষ্ঠানের সনদ ছাড়া বিক্রি করা যায় না মোড়কজাত কোনো পণ্য, অথচ সেই নিতেই ঘাম ছুটে যায়। আবার সনদ পেলেও জুটে বাৎসরিক বড় অঙ্কের ফির চাপ। প্রতিষ্ঠানটির নানা চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়ে অনেক উদ্যোগ এবং এমন অভিযোগ এসএমই থেকে বড় সব ব্যবসায়ীদের। রয়েছে তথ্য বিভ্রাট। একই স্বাদের পণ্যের ওজন ভেদে আলাদা টেস্ট ফি দিতে হয় বলে উদ্যোক্তারা জানালেও প্রতিষ্ঠানটির দাবি এক ক্যাটাগরির পণ্যের জন্য দেয়া হয় একটি সনদি। এ অবস্থায় বিএসটিআই উদ্যোক্তাদের ভোগান্তি, হয়রানি কমাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। অন্তরা সেনের রিপোর্ট। করোনাকালীন অনেকের মতো তনুশ্রীও ঘরে বসে শুরু করেন হোমমেড আচারের উদ্যোগ। বছর 4 আগে ঝক্কি ঝামেলার পর ট্রেড লাইসেন্স করাতে পারলেও এখনও নিতে পারেননি বিএসটিআইয়ের অনুমোদন। আমাদের মতো অনেকে আছে যাদের ফ্যাক্টরি নাই, তারা ঘরোয়াভাবে কাজটা করে। এই যে আলাদা আলাদা ফিস, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়। এই কারণে বিএসটিআইটা করতে পারছি না সহজে। তনুশ্রীর মতো বিএসটিআইয়ের লাইসেন্স ফি নিয়ে অভিযোগ আছে অনেক উদ্যোক্তার। অতিরিক্ত ফি আর জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই মারাতে চান না সংস্থাটির পথ।
বিএসটির নিয়ম হচ্ছে প্রতি মধুর জন্য আলাদা আলাদা লাইসেন্স করা, টাকা জমা দেওয়া, যে নিয়ম অনুসারে প্রতিটা ফ্লেভার প্রতিটা লাইসেন্স পরীক্ষা করতে কিন্তু ওইগুলো তো আমরা ছোট উদ্যোক্তা, আমাদের পক্ষে সম্ভব না ওগুলো। খাদ্যজাত যে কোনো পণ্যের জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ পেতে গেলে পেরুতে হবে 21টি ধাপ। প্রথমে আবেদন ও 1000 টাকা সহ জমা দিতে হবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কপি, টিন সার্টিফিকেট, কারখানার লেআউট সহ 8 ধরনের কাগজপত্র। এরপর কারখানা পরিদর্শনে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে তা সিল করে দেবেন কর্মকর্তা। সিল করা নমুনা বিএসটিআইয়ের অফিসে গিয়ে নির্ধারিত টেস্টিং ফি সহ জমা দিতে হয়। এক্ষেত্রে একই স্বাদের একই পণ্যের আলাদা সাইজের বোতল কিংবা প্যাকেটের জন্য দিতে হয় আলাদা ফি। খাদ্যজাত পণ্যের জন্য যা 1200 থেকে 16,000 টাকা। এরপর ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে দেয়া হয় লাইসেন্স, যা বাড়িয়ে দেয় খরচ ও ভোগান্তি। আমের আচারের ভেতরে যদি আপনার আলাদা করে 5টা ধরন থাকে তাহলে ওটার জন্য 5টা প্রসেস সবকিছু ইন্ডিভিজুয়ালি করতে হয়। ওখানে উল্লেখ থাকবে 150 গ্রামের এবং আপনার কাছে 200 গ্রামের আছে 200 গ্রামের। তো ওই দুইটা জারই আপনি আসলে 3 বছরের জন্য অনুমোদন পাচ্ছেন। এরপরে এটাকে আবার রিনিউ করতে থাকতে হয় 3 বছর অন্তর অন্তর। কোনো পণ্য বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়ার পর সেই পণ্যের বার্ষিক উৎপাদন বা বিক্রির ওপর 0.07 থেকে 0.1% হারে প্রতি বছর সার্টিফিকেশন মার্ক ফি দিতে হয়। প্রতি বছরের হিসাবে এককালীন 3 বছরের জন্য দিতে হয় এই ফি, যা 1500 টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে আবার যোগ হয় 15% ভ্যাট, যা চাপে ফেলে বড় বড় কোম্পানিকেও। প্রোডাক্টের স্যাম্পল তারা প্রপারলি টেস্ট করে যদি তারা অনুমোদন দেয় এবং একটা অ্যাপ্রুভাল যদি তারা 3 বছরের জন্য একবারে দেয়, তাহলে কিন্তু প্রতিবারই আমাকে বিএসটিতে দৌড়াতে হচ্ছে না বা তাদেরও ইন্সপেকশন করার প্রয়োজন হচ্ছে না। র্যান্ডম ইন্সপেকশন অলওয়েজ করতে পারে, মার্কেট থেকে প্রোডাক্ট উঠিয়ে অলওয়েজ করতে পারে, বাট আমাকে যেন 3 বছরের মধ্যে একবার যেতে হয়, এই প্রসেসটা হওয়া উচিত। যদিও এ ব্যাপারে ভিন্ন তথ্য দিয়ে বিএসটিআর সার্টিফিকেশন মার্কস সিএম বিভাগের পরিচালক জানান, একটি ক্যাটাগরির পণ্যের জন্য একটি লাইসেন্সই যথেষ্ট। আমরা সার্টিফিকেটের ফিও একটাই রাখি, আবেদন ফিও একটাই রাখি, শুধুমাত্র ওই ভেরিয়েন্টগুলোর টেস্ট ফি আলাদা আলাদা হয়। একই জিনিস যদি আপনি বিভিন্ন সাইজে করেন, আমরা একটা সাইজেরই টেস্ট করি, কারণ ওটা একই জিনিস, ওটা টেস্টও একই করি। এই অবস্থায় উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআই লাইসেন্স ফি কমাতে কাজ চলছে বলে জানান শিল্প সচিব। বিএসটিআই যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান তাদের সাথে একই রকম ট্রিট করে এসএমইদের সাথে। তা আমরা আগামী গভর্নিং বডিতে আমরা এটা উত্থাপন করব যে তাদের জন্য সহজভাবে এবং কিছু অর্থ কমানো যায় কিনা, এটার ব্যাপারে আমরা চিন্তাভাবনা আছে। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তারা যাতে একসাথেই সবগুলো কম্পোনেন্টগুলো ফয়সালা করে দেয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের কাঁচরার বিলের সেতুর বেহাল দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যার নজরে পড়ে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেন সংযোগ সড়ক নির্মাণে। 2 সপ্তাহেই পাল্টে যায় চিত্র। ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি স্থানীয়রা। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। সেতু আছে, সংযোগ সড়ক নেই। দুর্ভোগের এ চিত্র নিয়ে গত বছরের নভেম্বরে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যা চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে। গত 25 মার্চ তদারকিতে আসেন মন্ত্রী। এরপর 2 সপ্তাহে পাল্টে যায় চিত্র। সময় টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারণা করে প্রধানমন্ত্রী এটা নজরে আসে। এখন আল্লাহর রহমতে ব্রিজটা হয়ে গেল, খুব সুখের সঙ্গে ধরলেন ফসল পানি নিতে পারবে মানুষ। সোশ্যাল মিডিয়া এবং নিউজে আসবার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং একটি নোট ভার্বাল অনুমোদন করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর ও আশপাশের কয়েকটি ইউনিয়নকে যুক্ত করেছে কাঁচরার খালের এ সেতু। চলাচলের রাস্তা সুগম হওয়ায় খুশি স্থানীয়রা। এই ব্রিজটা পড়ে থাকার কারণে প্রায় 10 থেকে 12 কিলো ঘুরে আমাদের শহরে যেতে হতো। 15 দিনের মধ্যে বলে গেছিল প্রতিমন্ত্রী, 15 দিনের মধ্যে হয়েছিল। চালু করাতে খুবই হাজার হাজার উপকার হয়েছে। তাৎক্ষণিকভাবে সেতুতে যান চলাচল শুরু হলেও এখনও বাকি রয়েছে সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল সহ বিভিন্ন কাজ। তবে দ্রুত এই কাজগুলো শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এখন ব্রিজের প্রোটেক্টিভ ওয়ার্ক সহ আলাদা অ্যাপ্রোচ রোডের কাজ বাকি আছে। আমরা আশা করি জুনের মধ্যে আমরা প্রকল্পটি শেষ করে আমরা ব্রিজটি যেটা শতভাগ সফলতা
সেটা এলাকার জনগণ যাতে ভোগ করতে পারে আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নিব। 60 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 60,90,92,হাজার টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মুখ থুবড়ে পড়ে আছে নওগাঁ শহরের 18 কোটি টাকার দুটি প্রকল্প। শহরবাসীকে সুপেয় পানি সরবরাহ এবং বর্জ্য শোধনাগারের লক্ষ্যে নির্মিত প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নষ্ট ও চুরি হয়ে গেছে বিভিন্ন সরঞ্জাম। পৌর কর্মকর্তারা বলছেন নানা ত্রুটির কারণে চালু করা যাচ্ছে না এই দুই প্রকল্প। এবার রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ শহরের বাসা বাড়ির ময়লা সংগ্রহ করে পরিশোধনের পর জৈব সার তৈরির লক্ষ্যে স্যানিটারি ল্যান্ডফিল পয় বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় 10 কোটি 31 লাখ টাকা। 2022 সালে প্রকল্পটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু গত 4 বছরেও আলোর মুখ দেখেনি। চালুর আগে অচল অবস্থা, নষ্ট হয়ে গেছে বিভিন্ন সরঞ্জাম। যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নওগাঁবাসীকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে বা প্রকল্প নিয়ে এসছে, সেটা তো সুফল আমরা পাচ্ছি না। একই অবস্থা শহরের আরও একটি প্রকল্পে। বিশুদ্ধ পানি সরবরাহ করতে 8 কোটি 10 লাখ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হয়, কিন্তু এরই মধ্যে ভবনে ধরেছে ফাটল। শহরবাসীকে সুপেয় পানি প্রদান করার জন্য 2018 সালে পানি শোধনাগার নামের এই প্রকল্পের যাত্রা শুরু হয়। 2021 সালে এর নির্মাণ কাজ শেষ করা হলেও এই প্রকল্পে দেখেনি আলোর মুখ। এই প্রকল্পের বেশ কিছু সরঞ্জামাদি একদিকে খোয়া গিয়েছে, অন্যদিকে এর গুণগত মান নিয়েও উঠেছে প্রশ্ন। একটা শোধনগার হয়েছে, সেই শোধনগারে তো শোধন পানি পাওয়া উচিত, সেটা এখনো চালুই হয়নি, ভাঙ্গা অকেজ হয়ে পড়ে আছে। এখানে 8 কোটি টাকা কোথায় খরচ হলো এটা তো বোধগম্য হচ্ছে না আমাদের। প্রকল্প দুটির নকশার সঙ্গে বর্তমান বাস্তবতার গরমিল না থাকায় চালু করা যাচ্ছে না বলে দায় মুক্তির চেষ্টা পৌর কর্মকর্তাদের। আমাদের পৌরসভার যে রাজস্ব আয়ের পরিমাণ অনেক কম, সেটা ওই প্রজেক্টটা চালু করার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে পৌরসভার নাই। ওইটি পরিচালনা করার জন্য যে পরিমাণ টেকনিক্যাল লোক আমাদের দরকার সেটা আমাদের নাই। যে পরিমাণ বিশাল আকারের বিদ্যুৎ খরচ হয় সেটা দেওয়ার মতো সামর্থ্য এখনো এই পৌরসভার নাই, যার কারণে এটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রকল্প দুইটির নির্মাণ কাজের দায়িত্ব পায় মেসার্স খান বিল্ডার্স ও ইথেন এন্টারপ্রাইজ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। কর্তৃপক্ষ বলছে নকশা তৈরির কাজ প্রায় শেষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউলের রিপোর্ট। বগুড়া থেকে ঢাকায় যাতায়াতে রেলপথের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। রেলপথের সময় আরও কমাতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া রুট এড়িয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন ডুয়েল গেজের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে চলছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। 85.6 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 50.3 কিলোমিটার অংশ পড়েছে বগুড়া জেলায়। জেলা প্রশাসনের তথ্য মতে এরই মধ্যে প্রকল্পের জন্য 481 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। 2025 সালের 23 অক্টোবর থেকে এ পর্যন্ত 112টি চেকের মাধ্যমে মালিকদের 84 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। এটা যত দ্রুত শেষ হবে আমাদের তত আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। বগুড়াতে আমাদের অনেক বায়াররা আসবে, যেমন কৃষকরা লাভবান হবে, আমার ভোক্তারাও যারা আছে তারা লাভবান হবে। শুধু নারী উদ্যোক্তাদের না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রসার করবে। ভূমি অধিগ্রহণ শেষে শীঘ্রই প্রকল্পের কাজ পুরোপুরি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেলের কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এটার অধিগ্রহণের সকল টাকা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। সো এই অধিগ্রহণ যদি সম্পন্ন হয়, ওনারা যদি জায়গা বুঝে পান, ওনারা কাজ শুরু করতে পারবেন। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথে 2 জেলায় 1টি জংশন ও 6টি স্টেশন নির্মাণ করা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় কোমর পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ডুবেছে জমির ধান, ভেঙেছে বাঁধ। বজ্রপাতে প্রাণ গেছে মাদ্রাসা শিক্ষার্থী সহ 3 জনের। কয়েকদিনের কাঠফাটা রোদের পর দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি। জনজীবনের স্বস্তির হাওয়া হয়ে গেছে তীব্র ভোগান্তি।
মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। 10 মিনিটেই তলিয়ে যায় প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জের নিচু এলাকা। কোমর পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে সিটি মেয়র বলেন, সিডিএর খাল সংস্কার কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা কমবে। বৃষ্টি হলে বা কিছু হলে কিন্তু এখানে অনেক পানি উঠে যায়। এখানে আশেপাশে সবগুলো হসপিটাল, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান সবকিছুই আছে। সব সময় আমরা এই জিনিসটা ফেস করতেছি। যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আমরা জলাবদ্ধতা 70-80% কমিয়ে দিতে পারি। এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণ সহ কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি সহ মোবাইল টাওয়ার। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লাতেও বিভিন্ন সড়কে জমে পানি, দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে কাজ করে সিটি কর্পোরেশন। 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে বরিশাল নগরীও। সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবেছে জমির ফসল। মনাই নদীর পানির তোড়ে ভেঙে গেছে জামগড়া বাঁধ। এদিকে ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে হাওড়ে তলিয়েছে ধানের জমি। কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও কক্সবাজারে বজ্রপাতে মারা গেছেন 4 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বড় মৌসুমে সেচ সংকটে ধুঁকছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। পানির অভাবে আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিং বেড়ে যাওয়ায় পবা, গোদাগাড়ি, তানোরে তীব্র হয়েছে সেচ সংকট। কৃষি নির্ভর সেই বরেন্দ্র এলাকার দুর্ভোগ তুলে ধরেছেন কামরুজ্জামান মামুন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। 8 মাসের অন্তঃসত্ত্বা তহুরা বেগম। রান্না, গোসল, কাপড় ধোয়া আর খাবার পানি পেতে নিত্যদিনের সংগ্রাম তার। ভাত রানবো, পানি বেগর ভাত রান্না হয় না। বিদ্যুতে যে এখন নাই, যখন মন তখন ওরা দেয়। পানির ব্যবস্থা নাই বোধহয়, এভাবে আমাকে পানি নিয়ে যায়, মানে সংসারের কাজে লাগাতে হয়। পুকুরের পচা পানি আমরা লিয়া কাপড় ধরি ধুই। পানির আমার খুবই ক্ষুদি ধরেন কি কারেন্ট থাকে না। এমন জীবনযুদ্ধ রাজশাহীর বরেন্দ্র এলাকার বাসিন্দাদের নিত্যদিনের। সেচ নির্ভর বোরো চাষে অঞ্চলের কৃষকদের গল্পটা আরও কষ্টের। লোডশেডিং বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে সেচ সংকট। এই পানির লেয়ারটি প্রচুর পরিমাণে গভীরে চলে গেছে এবং এখান থেকে আমাদের পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। কারেন্ট যেহেতু থাকছে না, শ্যালো মেশিনে চালাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে আমার 3.5 লিটার করে তেল কাছে, মানে অনেক খরচা হয়ে যাচ্ছে বেশি। পানি ডিপে কম উঠছে, প্লাস হলো কারেন্টের একটা ঘাটতি। এই জন্যে শুকানে পড়ে থেকে জমিগুলা ধান লাল হয়ে যাচ্ছে। যখন আপনার বিদ্যুৎ থাকে না, তখন আপনার ধরেন যে পুকুর থেকে আমরা মেশিন দিয়ে পানি উঠাই। 23,993 হেক্টর আবাদি জমির মধ্যে অর্ধেকের বেশি, প্রায় 1661 হেক্টরই পড়ে আছে অনাবাদি হয়ে। পানির লেয়ার না থাকা ও বিদ্যুতের চরম লুকোচুরিতে সেচ সংকটে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, বোরো ছাড়া কম সেচে উৎপন্ন ফসলে আগ্রহ বাড়াতে হবে কৃষকের। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে যেতে পারে এ অঞ্চলের সেচ সংকট। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 20 কিলোমিটার খাল খনন কাজ। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে, ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আমাদের সামনে বড় একটা খাল খননের কর্মসূচি আছে, কৃষককে বোঝাচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে ধানের পরিবর্তে অন্য কোন ফসল করলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে এবং এজ এ অঞ্চল হিসেবে আমরা এই পুরো বরেন্দ্র অঞ্চলটাকে পরিবেশ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য ধরা হয়েছে তা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে চলতি মৌসুমে প্রায় 5.5 কোটি টাকার আমের বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বরেন্দ্র অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে আরও দাম পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে খরায় আমের গুটি রক্ষায় নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ গবেষকদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। বিস্তৃত এলাকা জুড়ে বাগান, থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা আম।
আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ। জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুরে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হয় সবচেয়ে বেশি। ফলটি উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। মাসখানেকের মধ্যে পরিপক্ক হয়ে বাজারে উঠবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ নানা জাতের আম। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা তাদের। বিষের দাম বেশি, সাহারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। আমাদের মূল্য তো আমের পাচ্ছি না আমরা। এখন পর্যন্ত ভালোই আছে, প্রত্যেকটা গাছে আম আছে। যদি বড় ধরনের ঝড় বা বৃষ্টি বা শিলাবৃষ্টি না হয় তাহলে আমরা আমের অনেক বাম্পার ফলন পাবো আশা করছি। আশা করা যায় এবার ভালো একটা ব্যবসা হবে, বাজার মূল্য ভালো থাকবে। ব্যবসায়ী নেতারা বলছেন এবছর প্রায় 5,500 কোটি টাকার বেশি আমের বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলে আমজাদ পণ্যের কারখানা গড়ে উঠলে ভালো দাম পাওয়া যাবে বলে মত তাদের। আমের যে ব্যাপারটা যাই বলেন যাই করি প্রতি বছর যতই আমরা খরচ বাড়াই কোনো কিছুতেই লাভ হবে না যতক্ষণ না আমকে আপনি ইন্ডাস্ট্রিতে কনভার্ট না করেন, প্রক্রিয়াকরণ না করেন। এমনও দিন আছে যে অনেক বড় টাকার কিন্তু একটা প্রয়োজন হয়ে যায়, হয়তো 100 কোটি টাকার প্রয়োজন হয়ে যায়। তো 100 কোটি টাকা ব্যাংক যদি না দিতে পারে বা বুথে না দিতে পারে, বিভিন্ন না দিতে, তাহলে হয় কি এইগুলো বিশেষ করে যারা মানে আবাদ করে, আমের আবাদ করে, যারা আম বিক্রি করে, আম হয়তো গাছ থেকে ভেঙে ফেলেছে, তারপর নিয়ে এসে আম বিক্রি করলো, তখন টাকা পাচ্ছে না। এখন যেটা উঠলো সেটা 1 মাস পরে কিন্তু অনেক দাম বেড়ে যায়। তো সেইটা যদি আমরা এখানে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমে আমরা এই 6 মাসের যেটা আমরা 3 মাস আম থেকে সেটা 6 মাস পর্যন্ত আমরা মানুষকে খাওয়াতে পারবো। তবে খরায় আমের গুটি ঝরে পড়া রোধে বাগানে নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগের পরামর্শ গবেষকদের। খরা প্রতিরোধ করার জন্য আমরা 2% ইউরিয়া অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর 88,175 হেক্টর আয়তনের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,61,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। জাল, নৌকা মেরামতের মাধ্যমে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। মৎস্য বিভাগ জানিয়েছে পাওয়া যাবে নিষেধাজ্ঞার সুফল। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে যে ঘাটতিটা ছিল ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসের আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ, পটুয়াখালী। আইনের লঙ্ঘন হলেও জয়পুরহাটে অনেকেই শ্রমিকের ভারী কাজ করাচ্ছেন শিশুদের দিয়ে। অল্প টাকায় বেশি কাজ হাসিল হওয়ায় কল কারখানা বা দোকানপাটে শিশু কর্মচারীকে নিয়োগ দেন মালিকরা। শ্রম আইন বলছে 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে খাটানো সম্পূর্ণ নিষেধ। আর 14 থেকে 18 বছরের কিশোরদের হালকা কাজে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে তা যেন তাদের শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষতি না হয়। শাহাদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। স্কুল আমাকে ভালো লাগে কিন্তু আমি যেতে পারি না, বাসায় অভাব। যে কাঁধে স্কুল ব্যাগ, হাতে খাতা কলম থাকার কথা, সেই কাঁধে বইছে সংসারের বোঝা। কারো বাবা নেই, কেউ আবার বাবা মা দুইজনকেই হারিয়েছেন। এ অবস্থায় কিভাবে চলবে জীবন?
তাই তো দারিদ্রতার কষাঘাতে নিজেই নেমেছে রুটি রুজির খোঁজে। আমাদের অভাবী সংসার, আমার বাবা হোস্টেলে কাজ করে। আমি স্কুলে যেতে পারি না, আমার বন্ধু সবাই যায় আমার বয়সে। গ্যারেজে থাকি, যে টাকায় পাই বাসায় দেই। জয়পুরহাট শহরের বিভিন্ন কারখানা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে শত শত শিশু। অল্প বেতনে বেশি কাজ আদায় করার সুযোগ লুফে নিতে শ্রমিক হিসেবে অনেকেই বেছে নেন শিশুদের, চাপিয়ে দেন অতিরিক্ত বোঝা। এতে লঙ্ঘন হচ্ছে শিশু শ্রম আইন। পড়াশোনা ইচ্ছা থাকলেও পড়াশোনা করতে পারি না। অভাবে সংসার, আমাকে এখন থেকে কাজ করে খেতে হয়। 18 বছরের নিচে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, অভাবের কথা চিন্তা করে তাদের জীবিকার ব্যবস্থা করা হয়। কাজও শিখে 2 পয়সা পায়, তারা বাসায় নিয়ে যায়, মা বাবা বলে খায়। তাদের অভাবের কারণে এলা কাজ করে। শিশু শ্রম আইন বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী বলেন, বাংলাদেশে শিশু শ্রম আইন অনুযায়ী 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো ধরনের কাজে নিয়োগ করা যাবে না। যেসব প্রতিষ্ঠানে শিশু শ্রম দেওয়া হচ্ছে তাদের মূল মালিকদেরকে উচিত ওই শিশুদেরকে ওই প্রতিষ্ঠান থেকে তাদেরকে শিক্ষাও দেওয়া উচিত। শ্রম আইন বলছে 14 থেকে 18 বছরের কিশোরদের হালকা কাজে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে তা যেন তাদের শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষতি না হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী চিহ্নিত করতে নাটোর পৌরসভায় 32টি সিসি ক্যামেরা স্থাপন করলেও সুফল পাচ্ছেন না পৌরবাসী। তারা বলছেন, এখন কোনো অপরাধ হলে জড়িতদের শনাক্ত করা যাচ্ছে না। এজন্য সিসিটিভি ক্যামেরা বাড়াতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে পুলিশ প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 2025 সালের মে মাসে নাটোর পৌরসভার হরিশপুর থেকে স্টেশন বাজার পর্যন্ত প্রধান সড়কের পাশে 32টি সিসি ক্যামেরা স্থাপন করে পৌর কর্তৃপক্ষ। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী চিহ্নিত করাই ছিল এর লক্ষ্য। তবে শহরবাসীদের দাবি, প্রায় 5 কিলোমিটার এ সড়কে 32টি ক্যামেরা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখনও কোনো অপরাধ হলে জড়িতদের শনাক্ত করা যাচ্ছে না। ক্যামেরার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় এলাকা বৃদ্ধি করার দাবি তাদের। প্রতিটি রাস্তার প্রতিটি মোড়ে, মানে পুরো শহরটাকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে তবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পৌরসভার কাছে আমাদের আহ্বান, তারা সিসিটিভি ক্যামেরার পরিমাণটা আরও বাড়াক। সিসিটিভি ক্যামেরা বাড়াতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে পুলিশ প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। পৌরসভার কাছে অনুরোধ করব অপরাধমুক্ত করতে এবং অপরাধের নির্বিচ্ছিন্নভাবে চিহ্নিত করতে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করবেন। অপরাধ প্রবণতা না বাড়ে সেই ক্ষেত্রে আমরা সিসি ক্যামেরাগুলো সচল রাখার চেষ্টা করব। শহরের 32টি সিসি ক্যামেরা স্থাপনে নাটোর পৌরসভার ব্যয় হয় প্রায় 10 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। 3 দিনের ব্যবধানে বেগুন, করলা, ঝিঙে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। তবে দাম কমেছে কাঁচা মরিচ ও পটলের। বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি সবজি বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। যাচ্ছি তার কাছে। রকি, সবজির সরবরাহের প্রবাহটা অনেকটাই কম দেখছি আমরা। চলতি সপ্তাহে আসলে কিছুটা বৈরী আবহাওয়া ছিল, সেই সাথে যারা উৎপাদন করেন তারা বলছেন যে এবার উৎপাদনে কিছুটা ঘাটতিও পড়েছে। এই সব কারণেই চলতি সপ্তাহে এসে আমরা দেখছি সব ধরনের সবজিরই কিন্তু বাড়তি দর, বিশেষ করে বেগুন, ঝিঙ্গে, করলা, এই গ্রীষ্মকালীন যেসব সবজি আড়তগুলোতে এই মুহূর্তে বাড়তি যোগান হয়ে থাকে, সেই সবজিগুলোতে 10 টাকা থেকে 8 টাকা কিছুটা বাড়তি আমরা দেখছি। এবং এই বাড়তি হওয়ার কারণে স্বাভাবিকভাবে ক্রেতাদের ভিতরে কিছুটা অসন্তোষ বা তাদের একটা টেনশন আমরা উপলব্ধি করছি। সেই সাথে কৃষকরা কিছুটা খুশি হচ্ছেন। কৃষকের দিক থেকে বলা হচ্ছে যে এবার আসলে উৎপাদন কিছুটা কম হয়েছে, ফলে বাড়তি দাম না হলে তারা কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়বেন। এবং এই আড়তগুলোতে স্বাভাবিক যে ফ্লো থাকে, এই সরবরাহের এই ফ্লোর উপর একটা যেহেতু কমে এসেছে এবং এই কমে আসার কারণেই এই জাতীয় কিন্তু একটা বাড়তি দাম তারা আশা করছেন। তবে আড়তে যে দামে কেনা বেচা হচ্ছে এই বাজারের চেয়ে কিন্তু খুচরা বাজারে আরেক দফা কিন্তু 5 থেকে 8 টাকা অতিরিক্ত দাম দিয়ে কিন্তু ক্রেতাদের কিনতে হয়। আমরা এই বাজারে যদি একটু এখানকার হালচাল দেখি তাহলে বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা করে, যেটা বিগত দিনে সর্বোচ্চ 50 টাকা ছিল। অন্যদিকে করলা, গ্রীষ্মকালীন করলা 70 থেকে 75 টাকা পর্যন্ত এখানে আমরা দেখছি কেনা বেচা হচ্ছে। এটাও 10 টাকা প্রতি কেজিতে কম ছিল। পটল ছিল বিগত দিনে 50 টাকার ঘরে, সেটি এখন
কিন্তু এক ধরনের উত্তাপের ছাপ, কিন্তু উল্টো চিত্র কিছুটা আমরা দেখছি, সেটা হলো কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। কাঁচামরিচ 60 টাকা ঘরে ছিল, সেই কাঁচামরিচ আজকে আমরা দেখছি সর্বোচ্চ 40 টাকা কেজিতে কেনা বেচা চলছে। এবং এখানকার যারা চাষি তারা বলছেন যে এবার আসলে প্রথম দিকে ভালো তারা পেয়েছিলেন ফসল, পরবর্তীতে একদিকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে ফসলের ক্ষেত অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে চলতি সপ্তাহে এসে গত 3-4 দিন টানা যে বৃষ্টি প্রবাহ, এই বৃষ্টির কারণে ক্ষেত থেকে তারা ফসল তুলতে পারছিলেন না। এর ফলে কিন্তু বাড়তি দামের চাপ এখানে আমরা উপলব্ধি করছি। এবং এই পরিস্থিতিতে স্বাভাবিক একটা ব্যবসায়ীরা যেটা প্রত্যাশা করছেন, যদি আবহাওয়া অনুকূলে আসে তাহলে সরবরাহ বাড়বে, এবং সরবরাহ বাড়লে আগামীতে সবজির দাম কিছুটা কমে আসার তারা আভাস দিচ্ছেন। এবং সব মিলে সবজির সরবরাহের উপরই দরদামের ওঠানামার এই চিত্রটি কিন্তু নির্ভর করছে এই আড়তগুলোতে। এই ছিল সার্বিক নওগাঁয় সবজি বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। পাবনায় জমে উঠেছে পাইকারি মাছ বেচাকেনা। বাহারি পদের মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। তাজা মাছ কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে মাসুম বাজারে আছেন রিপোর্টার সবুজ মোল্লা, যাচ্ছি তার কাছে। মাছ চাষাবাদের জন্য সমৃদ্ধ একটি জেলা পাবনা। সারা দেশে মাছ চাষাবাদ যে পরিমাণ হয়ে থাকে তার মধ্যে পাবনা জেলায় অন্যতম একটি মাছ চাষাবাদের জেলা। আসলে এই পাবনার মাছ কিন্তু পাবনা জেলার চাহিদা পূরণ করে সারা বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন প্রান্তে চলে যায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার মাছুম বাজারে। এটি পাবনা জেলার পাইকারি মাছ বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত। মূলত এই আড়তটি শুরু হয় সকাল 6টা থেকে, যা চলে 8টা থেকে 8:30 পর্যন্ত। মূলত তরতাজা জীবিত মাছ, মানে মূলত একদম তরতাজা মাছগুলো বেচা বিক্রি হয়ে থাকে এই মাছুম বাজারে। আসলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে মূলত যারা মাছ চাষ করেন, মাছ চাষিরা পুকুর থেকে সকাল ভোর রাত থেকেই মাছ জাল দিয়ে ধরে তারপরে ভোরবেলা ভোর শুরু হওয়ার সাথে সাথে তারা এই মাছুম বাজারে মাছ দিয়ে চলে আসতে থাকেন। এখান থেকে জেলার বিভিন্ন মাছ ব্যবসায়ীরা মাছ কিনে জেলায় বিক্রি করে থাকেন, পাইকারিতে কিনে খুচরা বিক্রি করে থাকেন। এছাড়া বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যায়। ওজন ভেদে মাছের পাইকারি বাজার দর যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি, তাহলে তেলাপিয়া মাছ কেজিতে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি। পাঙ্গাস মাছ 5 কেজি ওজনের সেটি বাজার দর আমরা দেখলাম যে 250 থেকে 260 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর ছোট পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। পাবদা মাছের বাজার দর আমরা দেখতে পাচ্ছি 350 থেকে 360 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মাছের বাজার দর কিন্তু ক্রমাগত বেড়ে চলছে, প্রতিনিয়তই বাড়ছে মাছের দাম। আমরা একটু মাছের দামে আবারও ফিরে যেতে চাই। ছোট পুঁটি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজি। বাটা মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। এছাড়া রুই মাছের ব্যাপারে যদি বলি, রুই মাছ বেশ কয়েক প্রকার হয়ে থাকে। বড় বা মাঝারি আকারে রুই বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, বা একটা যেটাকে বলা হয় একটাই কেজি। এছাড়া ছোট রুই যেটা আছে, ছোট রুই বলতে বলা হচ্ছে এটা 3টাই কেজি, সেটা বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজিতে। এছাড়া এখানে অনেক রকমের মাছ রয়েছে। সিলভার মাছ, বড় সিলভার বিক্রি হচ্ছে, ছোট সিলভার বিক্রি হচ্ছে, যা 150, 160 থেকে 200 টাকা পর্যন্ত। শিং মাছ চাষ করা হয়, এখানে শিং মাছ বিক্রি করা হচ্ছে 330 থেকে 350 টাকা পর্যন্ত। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। আসলে গত কয়েকদিনে যে মাছের বাজার দর বৃদ্ধি পাচ্ছে, আসলে মাছ চাষিরা বলছেন যে মাছের খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে, এই কারণে মূলত মাছের দরটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন অর্চিতা শেহসিন। ধন্যবাদ আলিশা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি অর্চিতা শেহসিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফরেনসিক পরীক্ষা করাও সম্ভব হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে বারবার জ্ঞান হারাচ্ছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ছোট্ট শিশুটির জীবন নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। স্বজনরা জানান, সোমবার বিকেলে তালতলা উচ্চ বিদ্যালয়ের পাশে অচেতন অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবারের দাবি, স্কুলে যাওয়ার পথে পাশের এলাকার 2 বখাটে অটোরিকশায় তুলে অপহরণের পর ধর্ষণ করে। 9:30টার সময় বাইরে হয়েছে, বাড়ি থেকে বাইরে হয়ে স্কুলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে রাস্তার মাথার থেকে 2 ছেলে আর কি অটো রিকশায় তুলছে। 4টের দিকে মনে করেন যে মেয়েটা আবার যে রাস্তার মাথার থেকে নিচে, ওই রাস্তার মাথা ওই বাড়ির পাশের বাড়ির এক মহিলা যায় তাকে পড়ে আছে। শারীরিক অবস্থা ভালো নয়, মানে থাকেই জ্ঞান হারাচ্ছে, থাকেই আবার জ্ঞান হচ্ছে। চিকিৎসক জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলে করা হবে ফরেনসিক পরীক্ষা। প্রাথমিক চিকিৎসাধীন আছে এবং আমরা যেটি আশা করছি তার শারীরিক অবস্থা আরেকটু উন্নতি হলে আমরা ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে তার যেটি মূল পরীক্ষা সেটি আমরা সম্পন্ন করব। শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দাখিল করা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমরা ঘটনার সাথে যারা বা যেই সম্পৃক্ত থাকুক তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে। আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি পরিবারের বা কোনো পক্ষ থেকে আর কি। সোমবার বিকেলে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী। সময় সংবাদ, বগুড়া। টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তরুণী। এ ঘটনায় কাউকেই গ্রেফতার করা যায়নি। পরিবার জানায়, সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। মঙ্গলবার সকালে ধান খেতে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা পরিবারকে জানান তরুণী। স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন ছিল মেয়েটি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। মঙ্গলবার দুপুরে ফরিদপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে করতে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে এই দেশ হচ্ছে সবার দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ, সবাইকে মিলে বসবাস করার দেশ। ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার অধিকার সংবিধানে যেরকম সমুন্নত আছে সেইভাবে যেন সামাজিকভাবেও থাকে, তার জন্যে তিনি চেষ্টা করে যাচ্ছেন। রাষ্ট্রের সমস্ত জায়গায় যোগ্যতা অনুযায়ী, মর্যাদা অনুযায়ী সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে। পুরান ঢাকাকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। ঈদুল আজহার সামনে রেখে পুরান ঢাকার লালবাগে উর্দু রোড গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এমন আয়োজন ব্যবসায়ীদের মাঝে ঐক্য গড়ে তুলবে। পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আদি ঢাকার আগের রূপ ফিরে আনবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফিরে আনবো। উর্দু রোডে আগের ঐতিহ্য ইনশাল্লাহ ফিরে আনবো আমরা বুড়িগঙ্গার আগের রূপ ফিরে আনবো। এখনো লালবাগের কেল্লা দেখার জন্য অনেক জায়গা থেকে আসে। কাজে এইগুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, এই পুরনো ঢাকাকে সুন্দরভাবে সাজাতে চাই। সাথে থাকলে সুখ দুঃখে অনেক কিছু করতে পারবেন আপনারা, একে অপরের জন্য দাঁড়াইতে পারবেন। একজন কষ্টে পড়লে আরেকজন তারা সাহায্য করতে পারবেন। এই জন্য অ্যাসোসিয়েশনগুলো দরকার, সমিতিগুলো দরকার। সারা দেশে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 পালিত হয়েছে। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে পটুয়াখালীর জর্জ কোর্ট প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ঠাকুরগাঁয়ে আইনি সহায়তায় লিগাল এইড মেলার উদ্বোধন করেন অতিথিরা। এছাড়া যশোর, বাগেরহাট, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালিত হয়।
সাতক্ষীরায় জেলি মিশ্রিত ৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। ভেজাল মেশানোর অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করা হয় অর্ধ লাখ টাকা। মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে অভিযান চালায় প্রশাসন। এ সময় ব্যবসায়ী নজরুল ইসলামের আড়তে চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানোর প্রমাণ পাওয়ায় তাকে ৫০,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে জব্দকৃত ভেজাল চিংড়িগুলো ধ্বংস করা হয়। টাঙ্গাইলে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে এম আরফান খান অ্যান্ড কোংস ফিলিং স্টেশনের মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় দেখা যায় এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ফরিদপুরে দাদি ফুপুর সহ ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার আলিয়াবাদের একটি কলা বাগানে যৌথ অভিযান চালিয়ে আকাশ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। পরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার রাত ৯:৩০টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি খুশির বাজার এলাকায় আকাশ মোল্লা তার দাদি ও ফুপিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশী ২ ব্যক্তি এগিয়ে গেলে তাদের মধ্যে কাবুল হোসেন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়, আহত হয় অপরজন। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। যশোরে মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কেশবপুর পৌর শহরের সাহাপাড়ায় সোমবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মেয়ে দীপ্তি অধিকারী দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাকে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন দীপ্তি। স্বামীর মৃত্যুর পর তিনি বসবাস করতেন মায়ের সঙ্গেই। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নাটোরের সিংড়ায় ধান কাটার সময় ভাজা চাল পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৩ শ্রমিক। এদের মধ্যে ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার চলনবিলের ডাহি ইউনিয়নের গাড়াবাড়ি এলাকার আব্বাস আলীর জমিতে ধান কাটতে আসেন ১৫ শ্রমিক। ধান কাটার বিরতিতে জমি মালিকের সরবরাহ করা ভাজা চাল ও পানি পান করেন শ্রমিকরা। এর কিছুক্ষণের মধ্যেই একে একে ১৩ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খাবারে বিষক্রিয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। খাগড়াছড়িতে প্রাইভেট কার সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে যুবকের, আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার দুপুরে আলুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এনায়েত হোসেন সৌরভের। নিহত যুবক সৌরভ কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা। গাইবান্ধায় জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কাঠপট্টি এলাকার একটি দোকান থেকে ওষুধ কেনেন শামীম মিয়া। মূল্যে দেয়া হলে ৫০০ নোটটি জাল বলে শনাক্ত করেন দোকানদাররা। সন্দেহ হলে শামীমকে তল্লাশি চালালে উদ্ধার হয় ২২,৫০০ মূল্যমানের জাল নোট। খবর পেয়ে শামীমকে আটক করে সদর থানা পুলিশ। চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে জনসেবা করার ইচ্ছায় কাল হয়ে দাঁড়ালো এক প্রবাসীর। কুড়িগ্রামে মঙ্গলবার রাতে প্রবাসীর ডুপ্লেক্স বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র। চুরি হয়েছে স্বর্ণ ও নগদ টাকাও। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল প্রবাসীর ডুপ্লেক্স বাড়ি। চুরি হয়ে গেল লাখ লাখ টাকার স্বর্ণসহ নগদ অর্থ। কুড়িগ্রামের ভুরুনগামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সিংঝার গ্রামের প্রবাসী চিকিৎসক ডাক্তার রকুনুজ্জামান কিরণ দীর্ঘ ২৫ বছর চীনে থাকার পর দেশে ফিরে ১৬ বিঘা জমির উপর নির্মাণ করেন বাড়িটি। ২৬ এপ্রিল রাতে রংপুরে অবস্থানকালে দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দেয়। পরদিন সকালে ফিরে তিনি দেখতে পান ঘরের ভিতরের সবকিছু পুড়ে গেছে। খোয়া গেছে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণ, ১৩ লাখ নগদ টাকা, পাসপোর্ট ও ব্যাংক কার্ড সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তার দাবি, পরিবার সহ তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা। আমি মনে করি যেটা আল্লাহ তাআলার অশেষ রহমত, ২৬ তারিখে আমি যদি চলে আসতাম, রাতে কি
এই অন্যান্য জিনিসপত্র যেরকম অঙ্গার হয়ে গেছে, আমি সপরিবার এখানে অঙ্গার হয়ে যেতাম কিনা। স্থানীয়দের ভাষ্য, ভোর রাতে কেয়ারটেকার না থাকার সুযোগে দরজা ভেঙে আগুন দেয়া হয়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। ওই দিন আমি 12টা পর্যন্ত ছিলাম। পরের দিন সকাল দরজার এই জায়গায় এসে দেখি যে তালা ভাঙ্গিয়া ঢুকছে। আমরা সঠিক বিচার চাই। হয়তো মনে করেন আজকে কিরণ ভাইয়ের এই জায়গায় ওইরকম হয়েছে, কালকে আমার বাড়িতে ওই জায়গায় হইতে পারে। ময় মুরব্বী যারা সুশীল সমাজ, তারা বলছে যে আপনি নির্বাচন করেন, ইউনিয়ন নির্বাচন, সেটাও একটা বিষয় থাকতে পারে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ওসি জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাৎক্ষণিকভাবে অনুমান করতেছি যে যেহেতু উনি নির্বাচন করবেন, ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য হয়তোবা কেউ এই কার্যক্রম করতে পারে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় 42 লাখ টাকার ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষতি তো হয়েছেই, আমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার ডকুমেন্ট। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। 50 লক্ষ টাকার আশেপাশের মালামাল। মাদারীপুরে পাচারের সময় জব্দ হয়েছে ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত 20.5 মেট্রিক টন সরকারি চাল। মঙ্গলবার বিকেলে ডাসার থেকে চাল বোঝাই ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানানো হয়, সরকারি চাল পাচার করা হচ্ছে এমন তথ্যে শুরু হয় অভিযান। ভাঙা ব্রিজ এলাকা থেকে জব্দ করা হয় ভিজিডি কর্মসূচির 411 বস্তা চাল। জানানো হয়, শহরের ইটের পুল খাদ্য গুদাম থেকে রাজৈর উপজেলার মুন্সির রায় স্যান্ড বয়লার মিলের জন্য 20.5 মেট্রিক টন চাল বরাদ্দের মাধ্যমে বিলি আদেশ হয়। অভিযোগ ওঠে, মিল মালিক আহাদ মুন্সির সরকারি চাল কালোবাজারি করে গোপালগঞ্জে পাঠানোর চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রে লিমন বৃষ্টিকে নৃশংসভাবে হত্যা মামলার শুনানি শেষে আসামি হিশাম আবু গর্বি এর জামিন নাকচ করে দিয়েছে আদালত। মঙ্গলবার ফ্লোরিডার ট্রাম্পার আদালতের হিলসবোরো কাউন্টির বিচারক এই আদেশ দেন। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত হাশিমের মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবু গর্বিয়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত। স্থানীয় সময় মঙ্গলবার টাম্পার হিলসবোরো কাউন্টির বিচারক লোগান মার্ফি এ আদেশ দেন। একই সঙ্গে আসামি 26 বছর বয়সী হিশামকে মামলার সাক্ষী কিংবা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করারও নির্দেশ দেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা আসামিকে জামিন দিলে তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন। পরে বিচারক আসামি হাশিমের পূর্বের আটক আদেশ বহাল রাখেন। এ সময় আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন না আসামি হাশিম। আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, লিমনের শরীরে বহু ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে বাঁধা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে। শুনানিতে প্রসিকিউটররা জানান, জামিল ও বৃষ্টির নিখোঁজ হওয়ার পর 17 এপ্রিল রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত ফ্র্যাঙ্কল্যান্ড সেতুতে অন্তত 6 বার যাওয়া আসা করেছে আসামি হাশিম। খুনের আলামত নষ্টের উদ্দেশ্যে মরদেহ ও তাদের জিনিসপত্র সেতু থেকে পানিতে ফেলে দিতে হাশিম এ কাজ করেছেন বলে মন্তব্য করেছেন তদন্তকারী কর্মকর্তারা। তাদের বিশ্বাস, জামিল ও বৃষ্টি উভয়কেই অ্যাপার্টমেন্টের ভিতরেই হত্যা করে তাদের মরদেহ ট্রাশ ব্যাগে ভরে গাড়িতে করে সেতুতে নিয়ে ফেলে দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের দায়ের করা আদালতের নথি অনুযায়ী হাশিমের বিরুদ্ধে অস্ত্রসহ প্রথম ডিগ্রি হত্যার 2টি অভিযোগ সহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। হাশিমের পক্ষে একজন পাবলিক ডিফেন্ডার শুনানিতে অংশ নেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলে দিতে ইরান অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে, কোনোভাবেই হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। এর মধ্যেই নতুন করে 35টি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধে তেহরান ওয়াশিংটনকে অপমানিত করছে বলে দাবি করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স।
যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানা ধরনের দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি আরও জানান, ইরানের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ইরান নেতৃত্ব সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে ইরান অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই এই আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ বা টোল মেনে নেওয়া হবে না। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরে যাত্রা রোধে এখন পর্যন্ত ৩৯টি জাহাজকে বাধা দেয়া বা ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ৩৫টি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটি এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি জানান, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্র ও আমাদের শত্রুদের প্রতি কোনো আস্থা না থাকায় যুদ্ধের সময়ের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের লক্ষ্যবস্তুর তালিকা নিশ্চিত করতে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ বৈঠকে নেতারা হরমুজ প্রণালী পুনরায় খোলার আহ্বান জানান। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে, সংঘাতে দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। এদিকে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম অপদস্থ করেছে বলে দাবি করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তিনি বলেন, আলোচনা টেবিলে কৌশলের দিক থেকে তেহরান ট্রাম্প প্রশাসনকে টেক্কা দিয়েই যাচ্ছে। সামাজিক মাধ্যমে জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতাকে সমর্থন করেন মার্জ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা সিটিতে একটি গাড়ির ওপর বিমান হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, উপত্যকাটিতে এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েল গাজাবাসীকে শাস্তি দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা। উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গাজার মর্গে ছোট্ট আদেলের নিথর দেহ জড়িয়ে বিলাপ করছে দুই ভাই। খেলার সঙ্গী বড় ভাইকে হারিয়ে চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছে এই শিশুরা। পাশেই শোনা যায় অসহায় মায়ের আর্তনাদ। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হয় 9 বছরের আদেল আল নাজ্জার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরিবারের খাবারের জন্য কাঠ জোগাড় করতে বের হওয়াই হয়ে উঠল আদেলের শেষ যাত্রা। একই দিনে গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। ঘটনাস্থলে ছুটে যায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়িটি ঘিরে চলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম। স্থানীয়রা জানান, হঠাৎ করে রাস্তায় গোলাবর্ষণ শুরু হয়। তারা আরও অভিযোগ করেন, গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। প্রতিটি এলাকা হামলার ঝুঁকিতে রয়েছে। মুহূর্তের মধ্যেই এক সম্পূর্ণ নিরাপদ এলাকায় ইসরায়েলি হামলায় শহীদ ও আহত হন কয়েকজন বাসিন্দা। গাজার কোথাও কোনো নিরাপত্তা নেই। আজ আমরা খুব কঠিন সময় পার করছি। সবকিছুই বোমাবর্ষণে ধ্বংস ও বিধ্বস্ত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন পানিও একটি অস্ত্র। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা তাদের প্রতিবেদনে অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে পানি সরবরাহ বন্ধ করে গাজাবাসীকে শাস্তি দিচ্ছে। উপত্যকার প্রায় 90% পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। পানির জন্য লাইনে দাঁড়িয়েও নিহত হওয়ার ঘটনা ঘটছে, যা মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সতর্ক করে বলেছেন, গাজার প্রায় পুরো জনসংখ্যা প্রায় 18 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে বসবাস করছে। চলমান সংঘাত, বিধ্বস্ত অবকাঠামো আর জনস্বাস্থ্য ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্কে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত একজন, আহত আরও কয়েকজন। অন্যদিকে রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত তুয়াপসে তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। বিরতিহীনভাবে চলছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্রিভিরিহ শহরে একটি অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন জানায় জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে আহতদের। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর 123টি ড্রোন নিক্ষেপ করলে 95টি ভূপাতিত করা হয়। একই সময়ে কিয়েভেও দিনের বেলায় বিরল ড্রোন হামলার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কয়েকজন আহত হয়েছেন। জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় তুয়াপসে নামের একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার পর আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে। আগুনের কারণে আশপাশে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের দাবি, এই স্থাপনা রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়, তাই এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়াচ্ছে, যা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে ইউক্রেনে ইউরোপীয় ড্রোন সরবরাহ সংঘাতকে আরও উস্কে দিচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তেল রফতানিকারক দেশগুলোর সবচেয়ে প্রভাবশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 মে থেকে এই পদত্যাগ কার্যকর হচ্ছে বলে জানা গেছে। সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন ইরান ঘিরে সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির করে তুলছে। আমিরাতের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নতুন চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। এতে ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে অনেকটাই হিমশিম খাচ্ছে। 1960 সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী জোট। এবার জোটটির দীর্ঘদিনের সদস্য সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, আগামী 1 মে থেকে তারা আনুষ্ঠানিকভাবে ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাবে। দেশটির জ্বালানি মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই জানিয়েছেন, বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি নীতির কৌশলগত মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিদ্ধান্ত নেয়ার আগে তারা জোটের অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা করেনি। আমিরাত বের হয়ে যাওয়ার ঘোষণার পর ওপেকের বর্তমান সদস্য সংখ্যা 11। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র বর্তমানে ওপেকের সদস্য। আর ওপেকের সব সদস্যই ওপেক প্লাসের সদস্য। এই জোটে আরও আছে অন্যতম প্রধান শক্তি রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ওপেকের ঐক্যকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। এতদিন ভূরাজনৈতিক মতভেদ থাকলেও জোটটি একটি ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর চেষ্টা করত, কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সেই বিভাজন এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে এই জোটে আমিরাত ছিল চতুর্থ বৃহত্তম উৎপাদক দেশ, তাই তাদের বেরিয়ে যাওয়া শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে আমিরাতের সিদ্ধান্তকে কৌশলগত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। জোটের বাইরে থেকে ভবিষ্যতে তারা বৈশ্বিক বাজারে নিজেদের অংশ বাড়াতে পারবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, যিনি অতীতে ওপেকের তেলের দাম নিয়ন্ত্রণের সমালোচনা করেছিলেন। বিশ্ববাজারে এর প্রভাবও ইতোমধ্যে দেখা গেছে। ঘোষণার পর তেলের দামের ঊর্ধ্বগতি কিছুটা কমেছে। তবে বিশ্লেষকরা বলছেন, হরমুজ সংকটের কারণে সরবরাহ সীমিত থাকায় তাৎক্ষণিক প্রভাব নাও পড়তে পারে। বরং ভবিষ্যতে ভূরাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমিরাত কম খরচে উৎপাদিত তেল দিয়ে বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ক্রমেই বাড়ছে, আর হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নতুন করে সামনে এসেছে সেই উদ্বেগজনক বাস্তবতা। ঘটনাটিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তৃতীয় দফার হামলা চেষ্টার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলির ঘটনায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস,
ডেমোক্র্যাট সংশ্লিষ্ট রবার্ট এফ কেনেডি জুনিয়র সহ আরও অনেকে। এ ঘটনাকে ট্রাম্পকে লক্ষ্য করে তৃতীয় বড় হামলার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং শুরু হয় তদন্ত। এতে আবারও প্রশ্নের মুখে পড়ে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পর প্রথমে রাজনৈতিক নেতারা ঐক্যের বার্তা দিলেও পরিস্থিতি দ্রুতই ভিন্ন দিকে মোড় নেয়। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেন, ফলে আবারও রাজনৈতিক বিভাজন সামনে আসে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে এমন সহিংস ঘটনার পর সাময়িক সংযম দেখা গেলেও শেষ পর্যন্ত দলীয় দোষারোপই প্রধান হয়ে ওঠে। তাই এটি এখন একটি ধারাবাহিক রাজনৈতিক সহিংসতার চক্রে পরিণত হয়েছে। হামলার পর হোয়াইট হাউসের নিরাপত্তা প্রোটোকল নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। কিভাবে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি নৈশভোজে অস্ত্র নিয়ে প্রবেশ করা সম্ভব হলো তা খতিয়েও দেখা হচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ভবিষ্যৎ ঝুঁকি কমাতে হোয়াইট হাউসে একটি নতুন সুরক্ষিত বলরুম নির্মাণের পরিকল্পনাও সামনে এনেছে। এটিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখানো হলেও সমালোচনাও শুরু হয়েছে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ট্রাম্পের রাজনৈতিক প্রচারণাও কিছুটা সীমিত হয়ে পড়েছে। বড় জনসমাগম এড়িয়ে তিনি এখন তুলনামূলকভাবে অভ্যন্তরীণ ও নিয়ন্ত্রিত কর্মসূচির দিকে ঝুঁকছেন। এতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে কড়া নিরাপত্তা রাজনৈতিক যোগাযোগকে আরও সংকুচিত করে দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃতীয় দফার ভোট আজ। এবারের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। 142টি আসনে 3,21 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রে কলকাতার ভবানীপুর। এই এলাকায় নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শীর্ষ নেতারা। নির্বাচনী এই এলাকা থেকেই ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। মমতার মন্ত্রিসভার 19 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে, যাদের মধ্যে রয়েছেন কলকাতার বন্দর আসন থেকে মেয়র ফিরহাদ হাকিম, টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস, বালিগঞ্জ আসন থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, শ্যামপুর থেকে শশী পাজা এবং দমদম থেকে ব্রাত্য বসু। বামপন্থী দলগুলোর মধ্যে রয়েছেন যাদবপুর থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বহরমপুর থেকে কংগ্রেসের শীর্ষ নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বরানগর থেকে সজল ঘোষ, নোয়াপাড়া থেকে অর্জুন সিং এবং মানিকতলা কেন্দ্র থেকে তাপস রায়। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির বর্ষিয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, টালিগঞ্জ থেকে লড়ছেন পাপিয়া অধিকারী, শ্যামপুকুর কেন্দ্র থেকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ব্যারাকপুর থেকে এবার তৃণমূলের হয়ে ভাগ্য পরীক্ষা দেবেন পরিচালক রাজ চক্রবর্তী। বরানগর থেকে একইভাবে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, করিমপুর থেকে অভিনেতা সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র এবং চন্দননগর থেকে সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনের মতো তারকারা। আলোচিত এসব প্রার্থী ছাড়াও কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার 142টি আসনের 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 3,21 লাখের বেশি ভোটার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমানো বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে একদল প্রতারক চক্র। তবে কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে প্রতি বছর পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। এই কঠিন পথে কখনো স্বজাতি আবার কখনো ভিনদেশির রোষানলে পড়তে হয় এসব অসহায় মানুষদের। তেমনই এক করুণ দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি
ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। উচ্চ বেতনের চাকরি, বোনাস সহ ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা, এসব মিথ্যে প্রলোভন দেখিয়ে দালালরা এক একজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 5 থেকে 6 লাখ টাকারও বেশি। তাদের অনেকের কাজ তো মিলছেই না, ঠিকমতো খাবারও জুটছে না ভাগ্যে। অনেক ভুক্তভোগী হাইকমিশনে এসে দালালদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি দেশে ফিরতে ট্রাভেল পারমিটের আবেদনও করছেন। কেউ কেউ আবার দেশ থেকে ঋণ করে টাকা এনে ফিরেও গেছেন বলে জানান ভুক্তভোগীরা। ডিএম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার থেকে 6,50,500 টাকা নিছে। ওরা বলছে যে ওপেন রিসর্টে কাজ দিবে, 2 নভেম্বর এসেছি, কিন্তু এখনো কোনো কাজ দি নাই। খুলনা ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি থেকে পাঠাইছে কোম্পানির বিষয় বলে, কিন্তু এখানে ও যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইছে ওই প্রতিশ্রুতির কোনো কিছুই মিল নাই। দালালে আমার এদিকে আনছে, আমার কাছে ওপেন রিসর্টে দিব, ওপেন রিসর্টে দেয় নাই। লাভ হবে টাকা না দালালে দিছি, তেমন তো আমার পরিস্থিতি তো বাড়িতে খারাপ। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা জিনিসই চাই যে আমরা বাঙালিরা কে লেগে প্রবাসী হয়ে এত কষ্ট করবো। মালদ্বীপে নতুন কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয় প্রায় 1,20,000 টাকা। এজন্য কাজের ভিসায় মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের এই ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার অনুরোধ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপের সরকারি হিসাবে আসতে পারেন, যদি এর থেকে বেশি যদি মনে করার খরচ হচ্ছে তাহলে বাংলাদেশ হাই কমিশন দূতাবাসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এই তথ্য সবার জানা থাকা সত্ত্বেও এটিকেই পুঁজি করে প্রতারণার বড় ফাঁদ পেতেছে দুই দেশে থাকা অসাধু চক্র। সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 5 বছর পর আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। চট্টগ্রামে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে এই ম্যাচের আগে বিশ্রামে ছিল লিটন দাসের দল। অন্যদিকে ঘুরে দাঁড়াতে ঘাম ছড়িয়েছে অতিথিরা। শঙ্কা আছে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ারও। খেলা শুরু হবে কাল বেলা 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগেও টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে সেটা মিরপুরের মন্থর আর নিচু উইকেটে। তাই সে সিরিজ জয়ে আনন্দ ছিল না খুব একটা, শূন্য প্রাপ্তির খাতা। 5 বছর পর বাংলাদেশ সফর করা কিউইরা সাক্ষী হচ্ছে একদমই ভিন্ন এক অভিজ্ঞতার। বন্দরনগরীর প্রথম ম্যাচে হয়েছে রান বন্যা। নিউজিল্যান্ডের রান তাড়ায় রেকর্ড গড়ে লিটন কুমার দাসের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের ভাগ্য ঠিক হবে উইলোবাজিতে। তবে দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আগের দিনের ক্লান্তি কাটাতে হোটেলবন্দির সময় সেখান থেকেই গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন স্পিনার শেখ মেহেদী। স্পিন ইউনিট দায়িত্ব নেবে আরও, অঙ্গীকার তার। 5 মাস পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে আসছি। ইভেন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট লাস্ট 3 মাসেও খেলি নাই। বাট আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল প্রথম ম্যাচে, বাট আমি ওটা যত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি। চ্যালেঞ্জিং থাকে, দেখা যাচ্ছে সবসময় একরকম হয় না, ভালো হয় খারাপ হয়, এর থেকেও সবাই শিখতে হয়। যদিও উল্টো চিত্র কিউই শিবিরে। সিরিজের টিকে থাকতে বেলা 12টায় অনুশীলনে চলে আসে নিউজিল্যান্ড। যদিও মঙ্গলবারের বৃষ্টি বাগড়ায় সে অনুশীলন প্রত্যাশা পূরণ করতে পারেনি খুব একটা। কিউইদের জন্য বাড়তি চিন্তা টম ল্যাথামের ইনজুরি। প্রথম ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচেও তিনি না ফিরলে নিক কেলিকে আবারও সামলাতে হবে অধিনায়কের গুরুদায়িত্ব। আরেক মাথা ব্যথার নাম বোলিং বিভাগ। কারোই তেমন অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক টি-20তে। সাগরিকায় সে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়েছে বেশ। সব থেকে বড় ঝড়টা যায় অভিষিক্ত ম্যাথু ফিশারের ওপর দিয়ে। তবে আপাতত বিকল্প নেই খুব একটা। এদের নিয়েই সিরিজ বাঁচানোর পরীক্ষায় নামবে ব্ল্যাক ক্যাপস। লিটন দাসের নেতৃত্বে ছন্দে আছে টি-20 দল। আন্তর্জাতিকে খেলা সবশেষ 6 সিরিজের 5টাতেই জিতেছে লাল সবুজ। ধারাবাহিকতা ধরে রাখলে সংখ্যাটা বাড়বে আরও। সাগরিকায় সিরিজ নিশ্চিত হলে চিন্তা থাকবে না মিরপুরের শেষ ম্যাচ নিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। দ্রুতই হয়ে যাবে সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। এরপর কাউন্সিলর তালিকায় করে প্রস্তুতি নেওয়া হবে নির্বাচনের। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সম্পন্ন করতে চায় বিসিবি, জানিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। তিনি আরও জানান, ওই নির্বাচনে তামিম সহ অংশ নেবেন অ্যাডহক কমিটির একাধিক সদস্য। এদিকে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ব্যাপারে ভিন্ন সুর বিসিবি কর্মকর্তাদের কণ্ঠে।
অ্যাডহক কমিটির মূল দায়িত্ব 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর, পাশাপাশি নিজেদের কাজের একটা ছাপও রেখে যেতে চাইবেন তারা। দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল সভাপতির দায়িত্বে বেশ তৎপর। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চান বলে এরই মধ্যে জানিয়েছেন। যদিও প্রশ্ন ওঠে, এত দ্রুত জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কমিটি করে কাউন্সিলর তালিকা তৈরি কি আদৌ সম্ভব? বর্তমানে অ্যাডহক কমিটির দাবি সবই হবে সময় মতো। জেলা বিভাগে আপনারা জানেন এখানে অ্যাডহক কমিটি করা হচ্ছে, বিভিন্ন জেলা এবং বিভাগীয় কমিটিগুলি, সেই অ্যাডহক কমিটিগুলি ইতিমধ্যে জমা পড়া শুরু হয়েছে এবং অনেক অ্যাডহক কমিটি জমা পড়েছে। সেগুলি জমা পড়ার পরে অতি দ্রুত তারা নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং কাউন্সিলের নাম যখন চাওয়া হবে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে, তখন তারা কাউন্সিলের নাম পাঠাবে। শুধু তামিম ইকবাল নন, বর্তমান অ্যাডহক কমিটির অনেকেই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী। তামিম ইকবাল একটি কথা বলেছে যে কিছুদিন আগে প্রেসের সাথে বলেছে যে আমি নিজে এখানে নির্বাচন করতে চাই এবং নির্বাচনে আমাদের এখান থেকে যে অ্যাডহক কমিটি আছে এখান থেকে অনেকেই নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন। আমরা আশা করছি আগামী নির্বাচনে এখানে বেশ কয়েকজন অ্যাডহক কমিটির সদস্য নির্বাচন করবেন। এদিকে বেশ কিছুদিন সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে ইতিবাচক কথা শোনা গেলেও এখন ভিন্ন সুর। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলি সে ফেস করবে, আদালতকে ফেস করবে। বাংলাদেশে এখন আইনের শাসন চলছে, সার্বভৌমত্বের সরকার, গণতান্ত্রিক সরকার। এই সরকারের কাছে সে এরকম আস্থা রাখতে পারে যে আমি আইনকে ফেস করে আমি আবার খেলোয়াড়ের জীবন ফিরে যেতে চাই, সেটা তার ব্যাপার, সে আইনকে ফেস করবে কি না। তবে এখন যেহেতু আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল, তাকে আইন ফেস করেই আসতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচের দিন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল ফ্যানদের। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তবে সবকিছু মিলিয়ে সাকিবের দেশে এসে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন পূরণ এখন বেশ কঠিনই মনে হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগ সামনে রেখে আবাহনী বাদে এদিন মিরপুরে প্রথম অনুশীলন করেছে ডিপিএল এর সব ক্লাব। তবে সকালে বৃষ্টি বাধায় কেবল জিম সেশন করতে পেরেছে প্রাইম ব্যাংক। 10 বছরের শিরোপা খরা কাটাতে আত্মবিশ্বাসী ক্লাবটির ক্রিকেটার আজিজুল হাকিম তামিম, মাহমুদুল্লাহ আলিসদের দলে নিয়ে আসরে বড় স্বপ্ন দেখছেন প্রাইম ব্যাংক হেড কোচ তালহা জুবায়ের। ঘরে ট্রফি নেই 10 বছর ধরে। গেল মৌসুমে শামীম রিশাদদের নিয়েও বাজে সময় কাটিয়েছে প্রাইম ব্যাংক। আক্ষেপ ঘোচাতে নতুন মৌসুমে আরও শক্তিশালী ক্লাবটি হাজির প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে, কিন্তু বাধা বৃষ্টি। ব্যাটে বলের অনুশীলনের সুযোগ হয়নি মাহমুদুল্লাহ আলিসদের। প্রথম সেশন কেটেছে মিরপুরের জিমে। তরুণ অভিজ্ঞ মিলিয়ে দল গড়েছে ব্যাংক ক্লাবটি। জাতীয় দলের ব্যস্ততা শেষে যোগ দেবেন তানজিদ তামিম, তানজিম সাকিব ও শামীম পাটোয়ারি। বাকিরা সবাই এদিন অনুশীলন করেছেন। মাহমুদুল্লাহদের সঙ্গে মাঠের অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় তরুণ তুর্কি আজিজুল হাকিম তামিম। যেহেতু মাহমুদুল্লাহ ভাইয়া আছে, আকবর ভাই রয়েছে এবং তামিম ভাইয়া, সাকিব ভাইয়া যেহেতু, আর আমরা জুনিয়ররা অনেকে আছে, সো সব মিক্স করাই। যেহেতু ফার্স্টে বললাম, তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব। পার্সোনালি আমার কোনো এমন কিছু নাই, বা টিমকে জেতানোই ফার্স্ট লক্ষ্য এটাই। যেহেতু আমি প্রত্যেকটা চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসেবে দেখি, এটা একটা অপরচুনিটি যে বাংলাদেশ টিমে রোল করার জন্য। প্রাইম ব্যাংক শেষ ও একমাত্র শিরোপা জিতেছিল 2014-15 মৌসুমে। এরপর কয়েকবার সম্ভাবনা জাগালেও শুধু কেবল আক্ষেপেরই গল্প। টেবিলের 7 নম্বরে থেকে গত মৌসুম শেষ করে বড় ধাক্কায় খেয়েছিল ক্লাবটি। এবার নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ। ডাগআউটে মাস্টারমাইন্ড তালহা জুবায়ের। আমাদের টিমে মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্সও আছে, অ্যাট দ্য সেম টাইম আজিজুল হাকিম তামিম জাস্ট রিসেন্টলি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, এরাও আছে। অনেক সময় সিজন খারাপ যায় অনেকের, কিন্তু আই হোপ যে প্রত্যেকেই ভালো খেলবে যার যার নিজের জায়গা থেকে। এবং যেহেতু আমার টিমে ধরেন আমার বেঞ্চে যারা থাকবে তারা প্রত্যেকে কেপেবল খেলার জন্য। আমি আশা করব যারা অপরচুনিটি পায় তারা যেন একদম নিজের মন খুলে খেলতে পারে। টিম ফার্স্ট, এটা অবশ্যই টিমের যেটা প্রয়োজন। সো সবারই প্রত্যেকের এই ইন্ডিভিজুয়াল রোল থাকবে, কার কখন কি দায়িত্ব সেটা একদমই ক্লিয়ার করে দেওয়া হবে। সো আই হোপ যে তারা মেনটেন করে খেলতে পারবে। বৃষ্টির বাধায় প্রাইম ব্যাংক না পারলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের আকাশে দেখা গেছে রোদ। ব্যাট বলের অনুশীলন করেছে মোহামেডান ঢাকা লিপার্স। শেষ বিকেলে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পর অস্থিরতা দেখা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেও। পরিবর্তন আসতে যাচ্ছে পুরো বোর্ডে। টানা 7 বছর দায়িত্ব পালন শেষে পদত্যাগ করবেন সভাপতি শাম্মী ডি সিলভা। একই সঙ্গে পরবর্তী নির্বাচন পর্যন্ত একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে। সেখানে দায়িত্ব
আসতে পারেন লঙ্কানদের হয়ে বিশ্বকাপ জয়ী রোশান মাহানামার মতো কিংবদন্তিরা। আমিনুল ইসলাম বুলবুলের ভাগ্যবরণ করতে হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মী ডিসিলভাকে। বাংলাদেশের পর আবারও অস্থিরতা দেখা দিয়েছে লঙ্কান বোর্ডে। মূলত গেল টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে না পারায় অখুশি লঙ্কান সরকার, যে কারণে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এসএলসিতে। টেলিকম এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ঘরের মাটিতে বিশ্বকাপে ভরাডুবির পর বর্তমান সভাপতির উপর চাপ বাড়তে থাকে, যা মূলত আসতে থাকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের পক্ষ থেকে। এমন পারফরমেন্স কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার। এর আগেও রানাসিংহে ক্ষমতা গ্রহণের পর শাম্মী ডিসিলভাকে সরিয়ে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করেন, যার ফলশ্রুতিতে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় লঙ্কান বোর্ডের উপর। পরবর্তীতে তাৎক্ষণিক সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবারও শাম্মী সিলভাকে সভাপতি হিসেবে পুনর্বহাল করা হয়। এবার অবশ্য ভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমান অবস্থা নিয়ে লম্বা আলোচনা হয়েছে শাম্মীর সঙ্গে। এরই মাঝে বোর্ড সভাও করেছেন প্রবীণ এই সংগঠক, যেখানে তিনি শিগগিরই নিজের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। একই অবস্থা হতে পারে বাকি পরিচালকদেরও, তার সঙ্গে পদত্যাগ করতে যাচ্ছেন বাকিরা, যার ফলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়ার প্রশ্ন আসবে না। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় একটি অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা হাতে নিয়ে রেখেছে, যেখানে শীর্ষ পদ পাওয়ার দৌড়ে সবার মাঝে এগিয়ে এরান বিক্রমারত্নে, যিনি ছিলেন সাবেক ক্রীড়াবিদ এবং বর্তমানে রাজনীতিবিদ। আছেন জাতীয় অলিম্পিক কমিটির সাবেক প্রধান সুরেশ সুব্রামানিয়াম, সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রোশান মাহানামার মতো অনেক প্রাক্তন ক্রিকেটার। নতুন নির্বাচন আয়োজন হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। মূলত এসএলসির দুরবস্থা নিয়ে স্পিন কিংবদন্তি মুতিয়া মুরলীধরনের আইনি পদক্ষেপ নেয়ার পর সংস্কারের এই কার্যক্রম জোরালো হয়। নতুন নির্বাচনের মাধ্যমে লঙ্কান ক্রিকেট সঠিক দিক নির্দেশনা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। একটি ছায়া জাতীয় দল গঠনের উদ্দেশ্যে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বিভিন্ন বয়সভিত্তিক দলে আলো ছড়ানো ফুটবলারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ বাফুফের। স্কোয়াডে দেখা যাবে রোনান সুলিভান সহ আরও 2-1 প্রবাসীকে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে পাইপলাইনের গভীরতা পরখ করে নিতে চায় ফুটবল ফেডারেশন। এমন একটা সময়ে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল, যখন জাতীয় দল ব্যস্ত থাকবে ইউরোপে সান ম্যারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে। তাই একই সঙ্গে দুটো দল করার চ্যালেঞ্জ এখন বাফুফের, যার মধ্য দিয়ে পাইপলাইনের গভীরতাও পরীক্ষা করে নিতে চায় ফেডারেশন। বিভিন্ন সূত্র বলছে জাতীয় দলের মূল ফুটবলারদের এই টুর্নামেন্টের জন্য বিবেচনা করবে না ম্যানেজমেন্ট। তাদের পরিবর্তে লিগে পারফর্ম করা তরুণ ফুটবলারদের এক্সপোজার দিতে চায় বাফুফে, যেখানে বড় একটা অংশের সুযোগ হতে পারে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দল থেকে। 20 টিম যারা করে আসছে, এখানের মধ্যে যারা ভালো খেলছে বা ভালো প্লেয়ার আছে, এখান থেকে 23-তে আমাদের বেশ কয়েকজন প্লেয়ার আসবে, কারণ এরা 20-23 পরেই তো আমাদের ন্যাশনাল টিম। তো আমি যদি 20 আর 23 পাইপলাইনটাকে ঠিক রাখতে পারি, সমৃদ্ধ করে বড় করতে পারি, তাহলে আমি ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার দিতে পারবো। এখানে আমাদের যেসব ইয়ার প্লেয়ার আছে এদেরকেও দেখতে পারবো, মানে দেখার একটা সুযোগ আছে। এবং এই 23 টিমটা দেখেন, আমরা এই যে কিছুদিন আগে ভিয়েতনাম খেলে আসছি, ঠিক আছে, এখানে প্লেয়ার আছে, আবার ন্যাশনাল টিমে যেসব বয়স আছে বা কিছু প্লেয়ার থাকবে না, ওরা আছে, আপনার 2টা টিম করতে পারতেছেন। সবকিছু ঠিক থাকলে এবার অনূর্ধ্ব-23 দলের সদস্য হয়ে মালদ্বীপ যাচ্ছেন সাফে আলো ছড়ানো রোনান সুলিভান। তবে টুর্নামেন্টের কাছাকাছি সময়ে তার পরীক্ষা থাকায় পরিস্থিতি বুঝে নেওয়া হতে পারে সিদ্ধান্ত। পাশাপাশি এই 4 জাতি টুর্নামেন্টের জন্য টিম ম্যানেজমেন্টের রাডারে আছেন আরও অন্তত 2 জন প্রবাসী। যারা আমাদের দলে চলে আসছে কেউ কিন্তু প্রবাসী না, ওরা আমাদের দেশেরই প্লেয়ার। আমরা আমাদের ইয়াং এবং ইয়ুথ এবং প্রবাসী সবাইকে নিয়ে একটা ভালো টিম করেই যাব, যেন আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। আমাদের যেসব ইয়াং ট্যালেন্ট প্লেয়ারগুলো আছে, ভবিষ্যতে যাদেরকে আমরা ন্যাশনাল টিমে যাইতে পারবে, আমরা এদেরকেও এখানে ট্রাই করবো, যেন আমরা এদেরকেও এরা পারফরমেন্সটা শো করে, বা যে আমাদের যেটা বলে একটা সাহসের দরকার, বিভিন্ন ম্যাচগুলি খেলে, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলি খেলে। তো এটাও দেখবো অবশ্যই। পাশাপাশি তো আমরা ভালো টিম করবোই, কারণ আমরা ওখানে যেহেতু আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, আমরা তার খারাপ টিম নিয়ে যাবো না। দিন তারিখ চূড়ান্ত না হলেও জুনের শুরুতে মালদ্বীপের রাজধানীতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ এবং স্বাগতিকরা ছাড়াও যেখানে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে মেলবে 300 মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। যুক্তি যখন ফুরিয়ে যায় মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। আবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। বিএনপির এমপির বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার, পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। ট্যাক্স আমরা দিতেছি না, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই কাদাযুক্ত সড়ক। অবহেলিত ঢাকা উত্তরের নতুন 18 ওয়ার্ড। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি 65%। নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু। নিহত টিটনের নাম শীর্ষ সন্ত্রাসীর তালিকায় জানালো পুলিশ। হামলাকারীরা পলাতক। এবং ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। কুড়িগ্রামে শিশুসহ নিহত 3, আহত অন্তত 10। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেলে ভর্তি। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অর্জিতা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।